যদি সরকারই এটি চেয়ে থাকে তো আপনি কি বলবেন? সরকার কি প্রতিরোধ করতে যাবে? যে আপোষ হওয়ার পরিণাম বাংলা হবে পাকিস্তান। আমরা একটা আপোষের রায়ের বিরুদ্ধে সেদিন লড়াই নেমেছিলাম। তো সেই আপোষের রায় বা আপোষকামিতা আমাদের মধ্যে ছিল, তার একটা সবাই মিলে আজকের এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়েছি। ছাত্রদের আদর্শ হচ্ছে বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলা, ৭১ সালকেও মুছে। এই ছাত্র উপদেষ্টাদের একজন তো শুরুতেই বলেছিলেন যে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলো, প্রথমবার হচ্ছে ৪৭ সালে আর দ্বিতীয়বার হচ্ছে এই ২০২৪ সালে, মাঝখানে ৭১ নাই। ডাক্তার সাজেদুল হক রুবেল, আপনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সম্পাদকীয় পদে আছেন, আপনার ব্যক্তিগত মত তো অবশ্যই বলবেন। কমিউনিস্ট পার্টি কিভাবে দেখছে মুক্তিযুদ্ধে? কমিউনিস্ট পার্টি বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। ধন্যবাদ। প্রথমে বলি, আজকে সন্ধ্যার আমার ব্যক্তিগত প্রাথমিক প্রতিক্রিয়া, প্রথম প্রতিক্রিয়া হচ্ছে, আদৌ কি দেশে কোনো সরকার আছে? ডক্টর ইউনূস কি আদৌ হেড অফ দ্য স্টেট? তিনি কি দেশ চালাচ্ছেন? যে পরিস্থিতি তৈরি হচ্ছে, বাদ দেন যে আপনি যদি একটি বাড়িতে আগুন লাগান, আপনি যদি একটি বাড়ি ভাঙচুর করেন এবং ঘোষণা দিয়ে বাড়ি ভাঙচুর করতে যান, নিঃসন্দেহে একটি হচ্ছে ক্রিমিনাল অফেন্স। ক্রিমিনাল অফেন্স। আজকে যদি আমি ফেসবুকে স্ট্যাটাস দিই যে আমি বিপুল ভাইয়ের বাড়ি হামলা করতে যাব, হ্যাঁ, এবং আমি যদি এটা স্ট্যাটাস দিয়ে বাসায় বসে থাকি, আর যদি এমনি অন্যরা গিয়ে তৃতীয় পক্ষ গিয়ে বিপুল ভাইয়ের বাসায় গিয়ে ডাকাতি করে, তাহলে কিন্তু আমার বিরুদ্ধে মামলা হবে। আমি ঘন্টাখানেকের মধ্যে আমি গ্রেফতার হয়ে যাব। এরকম একটা ঘটনা, এটা নিঃসন্দেহে একটি ফৌজদারি অপরাধ। প্রথমত, এই ফৌজদারি অপরাধের পরও বুঝলাম আমাদের পুলিশ প্রশাসনের অবস্থা খুব খারাপ। আগস্ট অভ্যুত্থানের পরবর্তী প্রতিক্রিয়া শুরু, সেনাবাহিনী তো আছে, তার তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, এবং তার উপরে আছে তো এই অন্তর্বর্তীকালীন সরকার। ঠেকানোর কথা ছিল, ঠেকানো তো পরের কথা। এটা দমন করার কথা ছিল, দমন করাও পরের কথা। এক ধরনের আমার মনে হচ্ছে কোনো প্রতিক্রিয়া নাই, কোনো ধরনের প্রতিক্রিয়াও তাদের মধ্যে নাই, এবং এটি একটি নোংরা খেলা। সেটা খুব ভালোভাবে বলেছেন লিটন ভাই। হ্যাঁ, একটা নোংরা খেলা খেলছেন। আমি এটা ধরবো, হয় আপনার কোনো অস্তিত্ব নাই, আপনাদের কোন রকম মুরদ নাই, মুরদ শব্দটা ব্যবহার করছি, এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো মুরদ নাই, কিংবা এই পুরোটাই হচ্ছে তাদের একটি নোংরা খেলার অংশ। এবং সেই নোংরা খেলার উদ্দেশ্য আমরা মনে হয় জাতি জনগণ স্পষ্টভাবে বুঝে গেছে, যে অরাজকতা তৈরি করবার মধ্য দিয়ে যে গণতান্ত্রিক রূপান্তরের সুযোগ বাংলাদেশে তৈরি হয়েছিল, সেই গণতান্ত্রিক রূপান্তর কে তারা হচ্ছে ঠেকিয়ে রেখে দেবে, ঠেকিয়ে রেখে দেবে। সংস্কারের কথা বলছে, আজকে শুনলাম যে এই সংস্কারের সমস্ত প্রস্তাবের সাথে সকল রাজনৈতিক দলকে স্বাক্ষর করতে হবে, ওটাই হবে চার্টার। ঠিক আছে, জুলাই অভ্যুত্থানের চার্টার হবে তার ভাষায়, এবং সেটা ধরে হচ্ছে তারপরে গিয়ে নির্বাচন হবে। এই যে বুঝটা দেওয়ার চেষ্টা করছে, এই বুঝটা তো হচ্ছে এখনো এই পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ সহজে মেনে নেবে না, এটা খুব স্পষ্ট কথা। এবং যে এই বিষয়টি খুব মারাত্মক লাগতেছে, যে ফেসবুকের বা একটা মাধ্যমে স্ট্যাটাস দেওয়া হচ্ছে, তার মধ্যে একটা মব তৈরি করা হচ্ছে, সেই মবের মধ্যে দিয়ে ঘটনাগুলো ঘটায় ফেলা হচ্ছে। অনেক ছোটখাটো অনেক পরিবর্তন, সরকার ডানে যাবে না বামে যাবে, কি করবে কি করবে না, সবকিছু যেন একটা হচ্ছে মবের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। সেই জন্য বলা হচ্ছে যে এখন একটা মবক্রেসির মধ্য দিয়ে আমরা বাংলাদেশ এই মুহূর্তে একটা মবক্রেসির মধ্য দিয়ে যাচ্ছি আর কি। এবং সেই মবক্রেসির খুব ভয়ঙ্কর ঘটনা আজকে আমরা ধানমন্ডি ৩২ নম্বরে ঘটলো। ধানমন্ডি ৩২ নম্বর শুধুমাত্র আমাদের সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন না, তিনি আবার শেষ পর্যন্ত ওখানে বাস করতেন না, সেটাকে একটা জাদুঘর ঘোষণা করা হয়েছিল, জাদুঘর করা হয়েছিল। সেটা শুধুমাত্র তার বাড়ি না বা তার পিতার বাড়ি না,
ধানমন্ডি 32-এর সাথে আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্যের অংশ এটা আমাদেরকে মেনে নিতে হবে, সেই 60-এর দশক থেকে শুরু করে মুক্তিযুদ্ধের পূর্ব সময়কাল, পরবর্তী সময়কালের অনেক ঘটনা বলি, এটি আমাদের ইতিহাস এবং ঐতিহ্যের অংশ। হ্যাঁ, এখন কেউ যদি সেই ইতিহাস এবং ঐতিহ্য মুছে দিতে চায়, ঘোষণা দিয়ে মুছে দিতে চায়, আজকে তারা বলছে যে আজকে 5 ফেব্রুয়ারি তারা হচ্ছে ফ্যাসিবাদের কবর রচনা করবে। তো এর আগে এই কথাটি খুব চকলেট কোটিং ভাবে বিদেশের মাটিতে বলেছিলেন রিসেট বাটন পুশ, ভদ্রভাবে বলেছেন, অত্যন্ত উচ্চশিক্ষিত মানুষ তিনি, রিসেট বাটন পুশ। আর এই ছেলেটি বলল যে হচ্ছে সে কবর দিয়ে দিবে, আজকেই উচ্ছেদ হয়ে যাবে। বিষয়টা কি এতই সহজ? আপনারা কি আদতে কোনো কিছুকে উচ্ছেদ করতে পারছেন এরকম ভ্যান্ডালিজমের মধ্য দিয়ে? ভ্যান্ডালিজমের মধ্য দিয়ে উচ্ছেদ হবে না। এবং এই প্রতিহিংসা, হিংসার যে হচ্ছে গিয়ে খেলা হচ্ছে, তার মধ্যে দিয়ে কিন্তু আপনারাই মানুষের কাছ থেকে আরো বিচ্ছিন্ন হয়ে যাবেন, আরো বিচ্ছিন্ন হয়ে যাবেন। শুধুমাত্র আপনাদেরকে সমন্বয়কের বদলে এখন অনেকে দুষ্টুমি করে বলছে আপনারা মবন্বয়ক, এবং মবন্বয়ক শব্দটাকে যথার্থ প্রমাণ করার জন্য আজকে যে স্ট্যাটাস দেওয়া হলো, একদিকে তো আমি একজন তার নাম বলবো না, নাম বললে ভাবে একদম খুব নিকৃষ্ট, মানে তাকে আমি উদ্বাস্তু মনে করি। উদ্বাস্তু মানে কি? উদ্বাস্তু শুধু বাস্তু থেকে উৎখাত নয়, আদর্শ থেকে উৎখাত। আদর্শ থেকে উৎখাত একজন উদ্বাস্তু, যিনি ফ্রান্সে অবস্থান করেন। তিনি যে কথাবার্তাগুলো বলেন সোশ্যাল মিডিয়াতে, তা হচ্ছে সভ্য মানুষ বা ভদ্রলোক মানুষের শুনবার কোনো সুযোগ নেই, সাধারণ মানুষের শোনার কষ্ট, হজম করার কঠিন। এটা রীতিমতো হচ্ছে অশ্লীলতা, সুরসুরি রয়েছে সেখানে, এবং এক ধরনের কমেডি রয়েছে। ফলে এই অশ্লীল কমেডিয়ান আজকে এই যে ঘটনাটি ঘটলো বাংলাদেশে, এই যে হানাহানি ঘটলো, এই যে ধ্বংসযজ্ঞ ঘটলো, সেই ধ্বংসযজ্ঞ ঘটবার অন্যতম উস্কানিদাতা। এবং আমি খুব অবাক হয়ে যাই, ফেসবুকে আমরা বিভিন্ন স্ট্যাটাস দিয়ে, আমি হচ্ছে বিগত সরকারের আমলে, আওয়ামী লীগ সরকারের আমলে স্ট্যাটাস দিয়ে দেখেছি আমার রিচ কমে গেছে, কখনো কখনো আমি দেখেছি আমার আইডি ব্লক করা হয়েছে। বিভিন্ন ব্যাপার স্যাপার আছে, তারা বলছে তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড ফেসবুকে তারা নাকি হচ্ছে আমি মেনটেন করতে পারছি না, নর্মাল একটা রাজনৈতিক স্ট্যাটাস দেওয়ার কারণে। এতে নাকি অনেকের অনুভূতিতে আঘাত লেগেছে, অনেকে নাকি আতঙ্কিত হয়েছে। কিন্তু এত বড় একটি ঘটনা শুধু হুমকি প্রদান নয়, হুমকির সাথে সাথে তার বাস্তবায়নও ঘটে যাচ্ছে। তারপরেও আমি দেখতেছি এই যে মার্ক জুকারবার্গের ফেসবুক আর এই যে ইউটিউব, এই যে সোশ্যাল মিডিয়া, এইটার মাধ্যমে বাংলাদেশে একটা চরম হচ্ছে গিয়ে সংঘাত, সংঘর্ষের মধ্যে বাংলাদেশ অবস্থান করছে। এবং সেই ক্ষেত্রেও তো হচ্ছে গিয়ে কারো কোনো কথা নেই আর কি। তো ফলশ্রুতিতে আমরা মনে করি যে হচ্ছে গিয়ে আমরা আজকে দিনটা কিন্তু বিশেষ দিন, 5 ফেব্রুয়ারি। আমি দেখিনি, আমি নিজেও সময় পাইনি নানা কারণে। 2013 সালে এই 5 ফেব্রুয়ারি কিন্তু আমরা আন্দোলনে নেমেছিলাম। 5ই আগস্ট আমাদের পট পরিবর্তনের পর আমাদের সেনাপ্রধান ক্যান্টনমেন্টে বলেছিলেন, সকল দায়িত্ব আমার, বাংলাদেশের সকল নাগরিকের দায়িত্ব আমার, সম্পদের দায়িত্ব আমার, কারো কোনো ক্ষতি হবে না। এইটাই মানুষ আস্থা রাখতে চেয়েছে এবং এখনো মানুষ আস্থা রাখতে চায় যে আমাদের আস্থার প্রতীক এই প্রতিষ্ঠান। তার প্রধান বলেছেন দেশ শান্তিপূর্ণ থাকবে, ক্ষতিগ্রস্ত হবে না। তারপরের চিত্র আমরা কম বেশি জানি। আজকে কেন এত ক্ষোভ জারতে হলো? প্রশাসন একেবারেই নির্বিকার, নাকি আসলে প্রশাসন কাজ করছে না, প্রশাসনের ফাংশন সব লক হয়ে গেছে নাকি? দীপুর, আমি আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করছি রুবেল ভাই এবং তরিক ভাইয়ের সাথে বিনয়ের সাথে ভিন্ন মত প্রকাশ করে। ভিন্ন মত হচ্ছে যে ওনাদের খুব প্রত্যাশা বর্তমান সরকারের কাছে। সরকার, ওনারা বলছেন যে সরকার নাই, যেহেতু প্রতিরোধ করতে পারে নাই, সুতরাং এই সরকার আছে কি নাই তারা বুঝতে পারছেন না। ভাই, যদি সরকারে এটি চেয়ে থাকে তো আপনি কি বলবেন? সরকার কি প্রতিরোধ করতে যাবে? আমি তো প্রথম থেকে বলেছি যে সেটি তো এই সরকারই চেয়েছিল,
এই সরকারের নিজেদেরই তো আদর্শ যে বঙ্গবন্ধুকে তারা মুছে ফেলতে চায়, যেটি রুবেল ভাই কিছুটা বলেছেন যে রিসেট বাটন টিপার কথা বলেছিলেন ডক্টর ইউনূস। উনি তো আগেই নিজেদের আদর্শের কথা বলে দিয়েছেন, তিনি কি করতে চান সেটি বলে দিয়েছে, তো উনি কেন প্রতিরোধ করতে যাবে? এক। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যেটি বলছিলেন যে সেনাবাহিনী প্রধান 5ই আগস্ট গত বছর উনি বলেছিলেন যে তিনি কিছু হতে দেবেন না। 5 থেকে 8ই আগস্ট পর্যন্ত না হয় ওনার কাছে প্রত্যাশা করলেন। 8ই আগস্ট তো একটি নতুন সরকার ক্ষমতা নিল, তারা শপথ গ্রহণ করলেন ডক্টর ইউনূসের নেতৃত্বে। সুতরাং সেনাবাহিনী প্রধানের তো আর দায়িত্ব নেই যদি সেভাবেই বলেন। এটি তো 111 এর মতো সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার আমরা বলছি না, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারও বলছে না। তারা বলছে যে তাদেরকে ছাত্ররা বসিয়েছে, সেনাবাহিনী নয়। সুতরাং ছাত্ররা যেভাবে বলবে তারা সেভাবে চলবে। ছাত্রদের যে আদর্শ সেই আদর্শেই তারা চলবে। এখন সেই ছাত্ররা কারা? আমরা দেখেছি সেই ছাত্রদের আদর্শ হচ্ছে বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলা, 71 সালকেও মুছে ফেলা। এই ছাত্র উপদেষ্টাদের একজন তো শুরুতেই বলেছিলেন যে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলো, প্রথমবার হচ্ছে 47 সালে আর দ্বিতীয়বার হচ্ছে এই 2024 সালে, মাঝখানে 71 নাই। তো তার আদর্শই যদি হয় এরকম, যিনি সরকারের একজন উপদেষ্টা, পরে যদিও তিনি তার অবস্থান বদলেছেন, অতি সম্প্রতি এক স্ট্যাটাসে তিনি বলেছেন যে না, সবকিছু বাংলাদেশের 71কে মেনে নিয়ে করতে হবে। হয়তো তার বোধোদয় হয়েছে অথবা কোথাও থেকে চাপে উনি সেটি বলতে বাধ্য হয়েছেন, কিন্তু আমার মনে হয় যে চাপেই বিভ্রান্ত করার জন্য বলে, কিন্তু ওনাদের মনে সেই আদর্শটি রয়ে গেছে। সেটিকে প্রতিশোধের কারণে হতে পারে, অথবা হতে পারে যে সেই প্রতিশোধ দুই রকমের হতে পারে। এক হতে পারে যে 71 সালে যারা পরাজিত হয়েছিল তারা তখনকার সেই পরাজয়কে মেনে নিতে পারে না। এটি তো সত্যি কথা যে আমাদের মুক্তিযুদ্ধের সময়ে অন্তত 10 থেকে 15% মানুষ আমাদের স্বাধীনতার বিরোধী ছিল। এই বাস্তবতা মেনে নেওয়া উচিত আমাদের। কেউ যদি মনে করেন যে 100% মানুষ স্বাধীনতার পক্ষে ছিল, মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, এটি আমার মনে হয় নিজেদের প্রতি, আমি 30% এত বেশি নয়, সেটি 15%-এর বেশি হবে না। 15% মানুষ তো বিরুদ্ধে ছিল, একদম বিরুদ্ধে ছিল। সেই 15% মানুষের তো প্রতিশোধ পরায়ণতা থাকতেই পারে। 71-এ আমরা পরাজিত হয়েছিলাম, এবার প্রতিশোধ নেব। আরেকটি হয়ে থাকতে পারে যে ওই সময় যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল সেই জামায়াতে ইসলামীর নেতাদেরকে এই যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় তাদের বেশ কয়েকজন নেতাকে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসিতে ঝুলানো হয়েছে, তো তাদের সেই প্রতিশোধ পরায়ণতা থাকতে পারে। আমরা তো দেখেছি যে বর্তমান সরকারের কাছে জামায়াতে ইসলামী খুব কাছের দল। তো সুতরাং জামায়াতে ইসলামীর আদর্শ এবং বর্তমান সরকারের আদর্শ অনেকখানেই আমরা এক দেখছি। যেটি বলছিলেন যে টরিক ভাই বলছিলেন যে নারী ফুটবলারদের উপর, নারীদের খেলতে দেওয়া হচ্ছে না, নারীদের উপর অবমাননা ইত্যাদি ইত্যাদি। তো তাদের তো আদর্শ সেটাই, নারীরা ঘরে থাকবে, নারীরা কেন মাঠে আসবে? তো সেই আদর্শ এই সরকার পূরণ করবে না তো কে করবে? কারণ সরকারের আদর্শটাই তো সেরকম। তারা মুখে মুখে যাই বলুক, আপনি দেখেছেন যে বিভিন্ন ঘটনায় তারা রাজনৈতিক, এই নারীদের প্রতি এই ধরনের ঘটনা, মাজার ভাঙার ঘটনায় তারা রাজনৈতিক দলকে আহ্বান জানাচ্ছে আপনারা এই কাজ করিবেন না। কিন্তু তার যে দায়িত্ব ঠেকানোর, যদি তার আদর্শ সেটি না হতো, মাজার ভাঙা না হতো, নারীদেরকে ঘরে বন্দি করে রাখা না হতো তার আদর্শ, তাহলে সে কার্যকর ব্যবস্থাটা নিত। শুধু আহ্বানের উপর চুপ করে বসে থাকতো না যে আহ্বান জানালাম, কাজ হয়ে গেছে। কিন্তু যেহেতু তার আদর্শ এবং ওই কাজগুলি যারা করছে তাদের আদর্শ একই, সুতরাং এই সরকারটি তাদেরকে দিয়ে, যেহেতু সে আবার প্রশাসনকে দিয়ে এটি করাতে পারবে না, পুলিশকে দিয়ে তো বঙ্গবন্ধু ভবন, এই বঙ্গবন্ধু জাদুঘরটি ভাঙা সম্ভব। তাহলে এই সরকার যদি চায় যে এই বঙ্গবন্ধু জাদুঘরটি ভেঙে ফেলতে হবে, তাদেরকে দিয়ে ভাঙবে। সে তো আওয়ামী লীগ বিএনপির মতো তাদের কর্মী বাহিনী নাই। আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, আপনি বলছিলেন যে এটা হতে পারে শক্তি দেখানো,
যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কত শক্তিশালী, শক্তির প্রকাশ, নাকি এটা অসুস্থ মানসিকতা, বিকৃত মানসিকতার প্রকাশ? আমি প্রথমেই বলেছি যে আমাদের একজন সিনিয়র সাংবাদিকের একটি উদ্ধৃতি দিয়েছিলাম যে যে ঘটনাটি ঘটেছে, দৃশ্যমান যেটি ঘটানো হয়েছে, এটি হচ্ছে মৃত নারীকে ধর্ষণের মতো বিকৃত রুচির কাজ। এখন এই বিকৃত রুচির পেছনে কি কি আছে সেটি আমি বলছিলাম, যে পেছনে থাকতে পারে তাদের শক্তি প্রদর্শন, যেটি আমারও মনে হয় যে সেই শক্তি প্রদর্শনের জন্যই তারা এই সরকারের পক্ষ থেকে, অর্থাৎ সরকার তার যদি শক্তি প্রদর্শন করতে যায় তাহলে কিভাবে করবে? নিশ্চয়ই এখন পুলিশ দিয়ে পিটিয়ে আওয়ামী লীগকে মারতে যাবে সরাসরি, সেরকমটি করবে না। নিশ্চয়ই পুলিশ গিয়ে তাদের বুলডোজার নিয়ে বা সিটি কর্পোরেশনের বুলডোজার দিয়ে এই বঙ্গবন্ধু জাদুঘর ভাঙতে যাবে না। কিন্তু সরকারের একটি শক্তি প্রদর্শনের দরকার আছে। তখন কি করবে? সে শক্তিটি প্রদর্শন করবে সে তার যে মাঠের শক্তিটি আছে, যারা নিজেদেরকে বৈষম্য বিরোধী ছাত্র নেতা বলে দাবি করেন, যারা নাগরিক কমিটি বলে দাবি করেন, যে সংগঠনটি আছে, তাদের মাধ্যমেই করবে। তো তাদের মাধ্যমে সেটি করেছে। এখন এই কাজটি কতটা নোংরা হলো, কতটা কি হলো, এটিও আমার মনে হয় আশা করা বাতুলতা যে খুব সুন্দরভাবে কেন করলো না। এটাই তো আমাদের চাওয়া, যে এই সরকার হয়তো বঙ্গবন্ধুকে মুছিয়ে দিতে চায়, মুছিয়ে দেওয়াটা আরো সুন্দরভাবে কেন করিল না? এটাই তো, এই প্রত্যাশা কেন করেন ভাই? সে আপনার সাথে ঝগড়া লেগেছে, সে আপনাকে নাকে ঘুষি দেবে নাকি কানের দিকে ঘুষি দেবে সেটা তো আপনি আগে আগে বলতে পারবেন না, বা ঘুষি দেওয়ার পরে বলতে পারবেন না যে ভাই আপনি আমার নাকে ঘুষিটা দিলেন কেন, সে তো বলতে পারবেন না। সে তো আপনার সাথে ঝগড়াই লেগেছে, সে তো আপনাকে মেরে ফেলতে চায় রে ভাই। আপনি নাকে দিলেন নাকি চোখে দিলেন এইসব প্রশ্ন করা বাতুলতা। সে তো এই নোংরা নাকি সুন্দর ভাবে করেছে সেই সব প্রশ্ন করা বাতুলতা। সে যত নোংরাই হোক, আমার কাছে নোংরা, তার কাছে তো নোংরা না, এটা তার কাছে এটি স্বাভাবিক কাজ। সে বীরত্বের কাজ মনে করেছে, সে মনে করেছে যে আমি বীরত্ব দেখিয়ে দিয়েছি, দেখো আমি শেষ করে দিয়েছি, আমার শক্তি আছে।